শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে দেশে ফিরবেন এবং সেটা তিনি তার দলের শীর্ষ নেতাদেরকে জানিয়েছেন। টাইমস অফ বাংলাদেশের এমন একটা খবরের পর একটা বিশেষ আলোড়ন তৈরি হয়েছে, কারণ তার কদিন আগেই শেখ হাসিনা যেহেতু বলেছেন যে তিনি মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরবেন। আর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা থেকে শুরু করে শীর্ষ বিভিন্ন নেতারা বারবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। আসলে প্রস্তুতিটা কোন পর্যায়ে আছে? আপনাদের প্রতি আপনাদের নেত্রীর নির্দেশনা কি? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের নেত্রী একেবারে শুরু থেকেই বলে আসছিলেন যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে এই জুলাই অগস্ট মাসে যে আন্দোলন শুরু হয় সে আন্দোলনের প্রতি তার মনোভাবটা কি ছিল সেটা একেবারে প্রথম থেকে তিনি বলে আসছিলেন যে সেখানে আদালতের একটি রায় দেওয়ার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলন করছিল। আন্দোলন করার প্রেক্ষিতে কি হচ্ছিল এবং কোন পর্যায়ে গিয়ে তিনি বাধ্য হয়েছিলেন যে কঠোর অবস্থান নিতে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখন আক্রান্ত হলো, কখন তাদের মানুষ মারা যাওয়া শুরু হলো, এই প্রেক্ষাপটটা কিন্তু প্রথম থেকে তিনি বারবার পরিষ্কার করেছেন। এবং পরবর্তীতে তার যে বক্তব্য যে একটি সুনির্দিষ্ট গোষ্ঠী বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে সেখানে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরকার উৎখাতে রেজিম চেঞ্জ যেটাকে বলা হয়ে থাকে, রেজিম চেঞ্জের অপারেশন সেখানে হয়েছে, সেই আন্দোলনটা ছিল একটা ক্যাটালিস্ট মাত্র। এই বক্তব্য এবং এই বক্তব্যের প্রেক্ষিতে প্রথম দিকে এই গোষ্ঠী যারা তৎকালীন সময়ে অন্তর্বর্তীকালীন তথাকথিত সরকার ইউনূসের ছিল তারা কিন্তু প্রথম দিকে নিশ্চুপ ছিল। পরবর্তীতে তারাই প্রকাশ্যে দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ঘোষণা দিয়েছে, প্রথমত তারা রেজিম চেঞ্জ করেছে, দ্বিতীয়ত তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, অর্থাৎ মেটিকুলাস বলতে হচ্ছে একটা সুচারুভাবে পরিকল্পিতভাবে সরকার উৎখাতের জন্য কাজ করেছে, তৃতীয়ত তাদের যে সমন্বয়করা ছিল, নেতৃস্থানীয় ব্যক্তিরা ছিল, পরিষ্কার করে বলেছে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং সাধারণ মানুষের উপরে তারা পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়ে তাদেরকে হত্যা করেছে, এবং হত্যা করা না হলে সরকার উৎখাত হতো না, সেটা দম্ভ ভরে অহংকারের সাথে গণমাধ্যমে, রেগুলেটেড টেলিভিশন লাইসেন্স চ্যানেল, কোনো অনলাইন মাধ্যম নয়, আপনি যেই চ্যানেলটাতে একসময় কাজ করেছেন ডিবিসি টিভিতে, সেইখানের এক টক শোতে হাসিব সেখানে ছিল, সেখানে সে প্রকাশ্যে সেটা বলেছে। এবং কিছুদিন আগেও আসিফ যেই মানে আসিফ মাহমুদ, সেও প্রকাশ্যে বলেছে ভায়োলেন্স আমরা দেখিয়ে দিয়েছি, অর্থাৎ তারা ভায়োলেন্স করেছে। শুধু তারা করেনি, মানুষ শুধু হত্যা তারা করেনি, তারা মানুষ হত্যা করার পরে আবার নিজেদেরকে দায় মুক্তি ইনডেমনিটি দিয়েছে একটা সরকারি সার্কুলার দিয়ে, এবং পরবর্তীতে বিএনপির যে সরকার আসলো তাদেরকে দিয়ে সংসদে এই দাবিটা উঠিয়ে সেখানে পরিষ্কার করে সংসদীয় কার্যবিধিতে সেটাও এনেছে যে তারা নাকি হত্যা না করলে, তারা নাকি এই ধরনের ক্যাজুয়ালিটি না করলে, ধ্বংসযজ্ঞ না করলে সরকার উৎখাত হতো না, তাদের ভাষায় যে আন্দোলন হতো না। তো যেখানে তারা নিজেরাই স্বীকার করছে যে তারা হত্যা করেছে, ধ্বংস করেছে, লুণ্ঠন করেছে, সেই মানে কাজগুলোর পরবর্তীতে সেটার আলোকে যদি সঠিক তদন্ত হয়ে থাকতো, তাহলে এখন যে তথাকথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা স্থাপিত হয়েছে ইউনূস সরকারের অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে অসাংবিধানিকভাবে, সেই ক্যাঙ্গারু কোর্টের বিচার, সেখানে কিছু ভয়েস রেকর্ড শুনিয়ে, সেগুলো আদৌ এআই জেনারেটেড কিনা নাকি আসল ভয়েস কিনা সে বিষয়ে আমি মন্তব্য করতে চাই না, তবে কনটেক্সটটাও তো সেটা বিবেচনা যদি করি আমরা, সেটা হচ্ছে যে আত্মরক্ষার্থে তো মানে যখনই কোনো ব্যক্তি, সেটা পুলিশ হবে না, পুলিশ না, শুধু সাধারণ নাগরিকও যদি আক্রান্ত হয় তখন তার পাল্টা আক্রমণের সেটা অধিকার আছে। সেই অধিকারের জন্য কিন্তু মানে আলোচনাটা ছিল যে আদৌ কি সে অধিকারটা কি রাষ্ট্র তাদেরকে দিয়েছিল কিনা, রাষ্ট্র তো সেটা দিতে হবে না, সংবিধানেই সেটা দিয়েছে। তো যাই হোক, এই সমস্ত কিছু মানে ইনসিগনিফিকেন্ট, ইররেলেভেন্ট কিছু এভিডেন্সের আকারে কিছু তথ্যপত্র দিয়ে আপনি বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের 20 বছরের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচাইতে আমি বলবো যে বিরোধী দলে থেকে
রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবচেয়ে মোস্ট কন্ট্রিবিউটেড লিডার, হ্যাঁ, তাকে আপনি একেবারে ফাঁসি দিয়ে দিলেন। হ্যাঁ, কিছু নাটক, কিছু উপন্যাস থেকে কেটে পড়িয়ে শুনিয়ে এই যে জঙ্গি তাজুল, হ্যাঁ, সেটা একটা নাটক করে সারা বিশ্বের সামনে লাইভ টেলিকাস্ট করছিল তাদের তথাকথিত ট্রায়াল। সেখানে আবার তার তথাকথিত রাষ্ট্র নিযুক্ত কৌশলীকে হেসে হেসে ছেড়ে বলছিল যে আমি যদি না বলি তাহলে তো মানুষ আমাকে বিশ্বাস করবে না। তো অর্থাৎ একটা নাটকের মাধ্যমে ক্যাঙ্গারু কোর্টে তাকে ফাঁসির ঘোষণা দেওয়া হলো। এই প্রেক্ষিতে আমরা জানি দেশের 99% মানুষ, এমনকি আমি বলবো বিএনপি, জামায়াত ইসলামী এবং কি এনসিপি সমর্থক মানুষও জানে যে এই ট্রায়ালটা কতটুকু হালকা হয়েছে, কতটুকু ঠুনকো হয়েছে এবং কতটুকু অবৈধ অসাংবিধানিকতা, সেখানে এত আমি যাব না। এই প্রেক্ষিতে তারা বিশ্বাস করে, এমনকি যারা ভুক্তভোগী পরিবার তারাও বলছে যে এটা কোনো বিচারেই হয় নাই। হ্যাঁ, বিচারের নামে পরিহাস একটা আমাদের জাতির সামনে একটা মানে যোগ করা হয়েছে, কৌতুক করা হয়েছে। তো এই বিচার আমরা প্রথম থেকে বলে আসছি মানি না। তবে যথাযথ যদি বিচার হয় তাহলে আমি কেন কাঠগড়ায় দাঁড়াবো না? আমাকে আপনি মব সন্ত্রাস করে কাঠগড়াতেও দাঁড়াতে দেবেন না, আইনজীবী নিয়োগ করতে দেবেন না, রাস্তায় দাঁড়াতে দেবেন না, কথা বলতে দেবেন না, নিষিদ্ধ করে দিবেন, তারপর আপনি আমার বিচার করবেন। সেই বিচার তো বিচার না, সেটা একপক্ষীয় জুলুম। এই জুলুম বাদ দিয়ে, এই জুলুমের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, আমরা কথা বলেছি, গণমাধ্যমে আমরা নিজেদের মত প্রকাশ করেছি। সাধারণ মানুষের কাছে এখন পুরো বিষয়টা পরিষ্কার, জলজলা পরিষ্কার। এমনকি যারা আমার বিরোধিতা করেছে, আওয়ামী লীগ সরকারের সব কাজ সঠিক হয়নি, 15 বছর তারা সরকারের দায়িত্বে ছিল, কোন সরকারের পলিসি কখনোই 100% সঠিক হয় না। কিন্তু এই 15 বছরে তারা যা করেছে, শেখ হাসিনা যা করেছেন, সেখানে তার দুর্বলতা ছিল, সেখানে তার অনেক জায়গায় ব্যর্থতা ছিল, কিন্তু সফলতার পাল্লাটা এতটুকুই ভারী ছিল। মানুষের কাছে সেটা পরিষ্কার হয়েছে, মানুষ এখন সেই যথাযথ বিচার চায়। অর্থাৎ বিচার বলতে এই খুনি, প্রতারক, যারা এই হত্যাকাণ্ডগুলোতে ছিল তাদের বিচারও চায়। এখন সেই বিচারই আমরা চাইছি। সেই বিচার হলে, সেই বিচার হবে, সেই বিচার হলে তো অবশ্যই আমি আমার সেখানে সশরীরে উপস্থিত থেকে সেটাকে আমি কন্টেস্ট করতে চাই। এখন আমাদের একটা প্রত্যাশা ছিল, দেখুন বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা নির্বাচন নামক একটি মানে যা হয়েছে, আমি সেটা নিয়ে কোনো বিশেষণ দিতে যাব না। নির্বাচন তারা বলছে 60% ভোট তারা পেয়েছে। এই 60%-এর মধ্যে আমি যদি ধরে নেই মানে এই 60%-এর মধ্যে 30% অর্থাৎ মানে জামায়াত ইসলামের ভোট বলছে বা 30% নাকি জামায়াত ইসলামী পেয়েছে। তো 60-এর 30 বাদ দিলে তো মানে বিএনপি যারা এখন সরকার গঠন করেছে তারাও তো দেশের, যারা তাদের ভাষ্যে 60% ভোটের নির্বাচনে এসেছে, সেখানেও তো তারা দেশের 40% জনগোষ্ঠীরও সমর্থন পায়নি। 40-এর কম জনগোষ্ঠীর সমর্থন নিয়ে তারা সরকারে বসেছে। বাস্তবে 60% হয়নি, কমপক্ষে 20% ভোট তারা কারচুপি করে আগে থেকে ঢুকিয়ে রেখেছিল। একপক্ষীয় নির্বাচনে 40-এর বেশি যায় না। বিএনপির অনেক জায়গায় ভোটাররা যায়নি, কারণ তারা তো জানে তারাই সরকার গঠন করতে যাচ্ছে। একটা ভোটার লিথার্জি থাকে, জামায়াত ইসলামী এবং বিএনপি মিলে একটা ভোট তারা আগে থেকে ঢুকিয়ে রেখেছিল, এটা আর্টিফিশিয়ালি তৈরি করেছিল। তো 40% আসল আর 60% নকল আসল মিলিয়ে, এর মধ্যেও তো তারা দেশের মূল জনগোষ্ঠী অর্থাৎ আমাদের যে ভোটার পপুলেশন, তাদের অর্ধেকেরও তো সমর্থন তাদের নেই। তো তারা খুব ভালো করেই জানে যে তারা, তাদের ম্যান্ডেটটা পরিষ্কার নয়, শক্তিশালী নয়। আইনিভাবে আপনি একটা সরকার গঠন করে ফেলেছেন, কিন্তু রাজনৈতিকভাবে তাদের ম্যান্ডেটটা দুর্বল। আমাদের প্রত্যাশা ছিল দুর্বল হোক বা সবল হোক, আইনি প্রক্রিয়ায় শপথ নিয়েছেন তিনি, আমাদের না, সাধারণ মানুষের একটা প্রত্যাশা ছিল এখন বোধহয় দেশ স্থিতিশীলতার দিকে যাবে। এখন বোধহয় যে দম বন্ধ হওয়া পরিবেশ সৃষ্টি হয়েছে, নিষিদ্ধ নয় শুধুমাত্র, আওয়ামী লীগের কথা আপনি ভুলে যান, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, বিশাল জনগোষ্ঠী তার সমর্থক আছে, তাদেরকে আপনি ভুলে যান, আমাদের কথা আপনি ভুলে যান, আমরা মানে সিনেই থাকলাম না। কিন্তু দেশের একটা বিশাল জনগোষ্ঠীকে তো তারা কাঠগড়ায় না, শুধু দম বন্ধ হওয়া একটা পরিস্থিতি নিয়ে গেছে। 1 নম্বর আমি বলবো দেশের ব্যবসায়ী এবং পেশাজীবী সমাজ, যারা অর্থনীতিকে চালিয়ে রাখে। একটা বিশাল ব্যবসায়ী এবং পেশাজীবী সমাজের এখন পর্যন্ত সকল ব্যাংক হিসাব ফ্রোজেন করে রেখে দিয়েছে। এখন পর্যন্ত শত শত ব্যবসায়ীর বিরুদ্ধে বাংলাদেশে চাঁদাবাজির মামলা মাথায় ঝুলছে। তারা অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে কোন রকমে অভিযোগকারীদের সাথে একটা মীমাংসায় গিয়েছে, একটা মামলাও কিন্তু তোলা হয়নি। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমি জানি, তাদের উপরে মামলা ঝুলছে, চাঁদাবাজির মামলা, হত্যা মামলা। একটা চট্টগ্রামের শিল্পপতি, তার বিরুদ্ধে 4টা মামলা দেওয়া হয়েছে,
4 জায়গাতে নাকি, তার বয়স হচ্ছে এখন 80 বছর, তিনি নাকি 4 জায়গাতে উপস্থিত ছিলেন। এই যে সমস্ত মামলাগুলো করে দেশের ব্যবসায়ী সমাজকে নিস্তব্ধ করে রাখা হয়েছে। গণমাধ্যমকে কি করা হয়েছে সেটা তো আমি বলবো না, তাদের উপর তো স্টিম রোলার যেভাবে চালানো হয়েছে। তার উপরে হচ্ছে আমাদের যেটা তৌহিদি জনতার নাম করে আমাদের দেশের সুন্নি মতাদর্শী, যেটা আমাদের মূল জনগোষ্ঠী, তরিকাপন্থী, মাজারপন্থী সাধারণ মুসলমান যারা আছেন, যারা মানে লিবারেল ইসলামের চর্চাটা করেন, হ্যাঁ, এই যে পিউরিটানিক ওয়াহাবিপন্থী খারিজিপন্থী ইসলাম তারা চর্চা করেন না, সেই জনগোষ্ঠীর উপরে, মূল জনগোষ্ঠীর উপরে যেভাবে তৌহিদি জনতা নামক একটা জঙ্গি গোষ্ঠী লেলিয়ে দেওয়া হচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। প্রতিদিন বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, কারণ সরাসরি হচ্ছে আসিফ নজরুল সে ধর্ষকদেরকে কারাগার থেকে জামিনে মুক্তি দিয়ে কারাগার পূর্ণ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দিয়ে। এই অবস্থাও তারেক রহমান পরিবর্তন করতে পারছেন না। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই মুহূর্তে যদি জামিন দিয়ে এই ধর্ষণ, আপনারা গ্রিন সিগন্যালটা কাদের কাছ থেকে পেয়েছেন? মানে এই বিক্ষুব্ধ পেশাজীবী ব্যবসায়ী সম্প্রদায়, সেনাবাহিনী, ভারত, আপনাদের নেতা কর্মীরা, মানে তারা তো একেবারে তাদের পিঠ দেয়ালেই ঠেকে আছে। মানে আপনারা হঠাৎ করে এই শক্তি কোথা থেকে পাচ্ছেন যে শেখ হাসিনা এই সময়ে এসে মাথা উঁচু করে দেশে ফেরার ঘোষণা দিলেন? কারণ এর আগে গত বছরের সাক্ষাৎকার গুলোতে কিন্তু উনি কোনো সাক্ষাৎকারে দ্রুত দেশে ফিরবো, মাথা উঁচু করে ফিরবো, এ ধরনের কোনো ঘোষণা দেন নাই। আপনারা গ্রিন সিগন্যালটা কোথা থেকে পেলেন যে মনে হলো এটাই সেই রাজনৈতিক মুহূর্ত যখন এমন একটা ঘোষণা দিয়ে ফেলা যায়? রাজনৈতিক দল গ্রিন সিগন্যাল প্রথমত পায় হচ্ছে জনগণের কাছ থেকে। আপনি ওয়াশিংটন, দিল্লি, লন্ডন, বেজিং যতই আপনি গ্রিন সিগন্যাল দিক না কেন, জনগণ সাথে না থাকলে তার পক্ষে কখনোই জনমত তৈরি করে আন্দোলন সংগ্রামে নামা যায় না। আমাদের যে জনমত জরিপ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাস্তব মাঠের চিত্র আমরা যেটা পাচ্ছি, সেটার মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার চিত্র আসছে যে দেশের সাধারণ মানুষ ত্যক্ত বিরক্ত। একেবারে বিএনপি সমর্থকরাও বলছে আগে শান্তিতে ঘরে ঘুমাতে পারতাম, মেয়ের বাবারা বলছে আগে শান্তিতে ঘরে ঘুমাতে পারতাম। ধর্ষণের যে একটা চিত্র, মানুষ খুনের যে একটা চিত্র, মবের যে একটা চিত্র, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার একটা চিত্র, মানুষ ত্যক্ত বিরক্ত, মানুষ চায় পরিবর্তন। এবং সেই পরিবর্তন এই সরকার আসার পরে তারা আশা করেছিল, সে আশাটা কিন্তু এখন একেবারে গুড়ে বালি দিচ্ছে সে আশায়। এখনো সময় আছে, আমরা তাই বলছি যে মানুষকে সেই খাদের কিনারায় আপনারা নিয়ে গিয়েছেন, এখন ধাক্কা দিলেই সে তখন পড়ে যাবে। মানুষ যখন পড়ে যাবে তখন আর হারানোর কিছুই থাকে না, তখন সে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিহত করতে নামবে। সেই ধরনের একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতি বাংলাদেশে একেবারে আসার পর্যায়ে কিন্তু আছে। তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক, আমি যদি বলি আপনার শব্দ ব্যবহার করি যে গ্রিন সিগন্যাল, গ্রিন সিগন্যাল কামস ফ্রম দ্য পাবলিক। সো আমাদের পাবলিকের কাছ থেকে সেই গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি। এর পাশাপাশি আপনি দেখবেন যে বাংলাদেশ রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, সেটা মানে আমাদের বিচারাঙ্গন বলি, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলি, আমাদের মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন বলি, আমাদের পুলিশ বাহিনী বলি, এই প্রতিষ্ঠানগুলো তো পাওয়ার স্টেক হোল্ডার, তাই না? তারা তো রাষ্ট্রের অংশ। তাদের যেই অভিমত, তাদের যেই মানে মতামতগুলো প্রায় সময় আমরা দেখছি, সেখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার, তারা প্রথমত এই জঙ্গি উগ্রবাদী ক্রিমিনাল গ্যাং, ইউনুসলেট গ্যাং, আপনি দেখবেন তাদের কারণে আজকে প্রায় 500-র উপরে শিশু মারা গিয়েছে হাম নামক একটা মনুষ্যসৃষ্ট মহামারীর মাধ্যমে। এই যে একটা ক্ষোভ অ্যাডমিনিস্ট্রেশনে, আপনি দেখবেন কিছুদিন আগে আসিফ মাহমুদ সচিবের স্বাক্ষর ব্যতীত হাজার হাজার কোটি টাকার ফাইল সে মানে সাইন করে দিয়েছে কন্ট্রাক্টরদের কাছ থেকে অগ্রিম পয়সা নিয়ে নেওয়ার জন্য। এই যে লক্ষ লক্ষ কোটি টাকা সরকারি নিয়মের ব্যত্যয় করে যারা ইনকাম করেছে, এই এদের ব্যাপারে তো প্রতিষ্ঠানগুলো ত্যক্ত বিরক্ত। সেনাবাহিনী যদি আপনি বলেন যে সেনাবাহিনীর অফিসাররা, তারা তো শুধুমাত্র অর্ডার ক্যারি করে, যেমন বর্তমান সরকারের অর্ডার ক্যারি করছে, আমাদের সময় অর্ডার ক্যারি করেছে। তো আপনি একজন অফিসারকে, কমিশনড অফিসার, ক্যাপ্টেন হোক, মেজর হোক, কর্নেল হোক, ব্রিগেডিয়ার হোক, আপনি ডিজিএফআই হোক বা আর্মি চিফ হোক, তারা পলিটিক্যাল গভর্নমেন্টের ডিসিশন সবসময় বাস্তবায়ন করেছে, সেটা খালেদা জিয়ার সরকার হোক বা শেখ হাসিনার সরকার হোক বা এরশাদের সরকার হোক। এখন তাদেরকে আপনি ডিসিপ্লিন থাকার কারণে, প্রফেশনাল হওয়ার কারণে এবং রাষ্ট্রের প্রতি অনুগত থাকার কারণে আপনি তাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনি ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছেন। পুলিশ বাহিনীর সদস্য যারা, কনস্টেবল থেকে শুরু করে একেবারে আইজি পর্যন্ত, যারা আগেন
প্রফেশনাল ডিসিপ্লিনড ল এনফোর্সমেন্ট বাহিনী। এখন তারা তো পলিটিক্যাল গভর্নমেন্টের ডিসিশনে কাজ করেছে, আপনি তাদেরকে ফাঁসির ঘোষণা করে দিয়েছেন। এতগুলো কনস্টেবলকে বাংলাদেশের ইতিহাসে কখনো এসআই পর্যায়ে এবং ইনক্লুডিং ডিএমপি কমিশনার, হ্যাঁ, ফাঁসির আপনি অর্ডার দিয়ে দিয়েছেন। তো এই অবস্থার কারণে যারা বাহিনীগুলো তো আছে তারা তো শুধু চিন্তিত নয়, তারা দেশের স্থায়িত্ব নিয়ে, স্থিতিশীলতা নিয়ে এখন বড়ই বিপদে পড়েছে। আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের আমাদের ব্যুরোক্রেসি, হ্যাঁ, সেখানকার এতগুলো সচিবকে আপনি কারাগারে আটকে রেখেছেন, বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এতগুলো সচিব আজকে কারাগারে, পুরো মাঠ প্রশাসন ভেঙে পড়েছে। তারা কাজ করতে গিয়ে তারা বারবার চিন্তা করছে যে ভাই আমি কি নেক্সট কারাগারে আমি কি যাব। সেটা এখন যতই তারা এই মানে বিএনপি জামায়াতের গুণগান গাক না কেন, তারা খুব ভালো করে জানে 18 মাসে কেন এই সরকারের পতন হয়েছে, ইউনূস সরকারের, যারা 5, 10, 50 বছরের জন্য ক্ষমতা এসেছিল, তাই না? এই মেহেদী হাসানকে খুনি ইউনূস বলছিল যে 5-10 বছর, there is no limitation in my মানে টেনিওর, হ্যাঁ। কারণ পুরো প্রশাসন, রাষ্ট্র মানে প্রশাসন যন্ত্র ভেঙে পড়েছিল, তার পক্ষে সেখানে থাকা কোনোভাবেই সম্ভবপর ছিল না। সে যে কোনো দিন ফু দিলেই কেউ উড়ে যেত, সে উড়ে না গিয়ে পালিয়ে গিয়েছে, সরে গিয়েছে, তাই না? এখন এমতাবস্থায় একটা নতুন সরকার যেহেতু এসেছে, যে কোনো প্রক্রিয়া হোক, তাদের কাছে আকাশচুম্বী প্রত্যাশা ছিল। কিন্তু একটা, আমি বারবার বলছি, মর্নিং শোজ দ্য ডে। মর্নিং এ যেখানে আপনি ওই দুর্যোগের ঘনঘটা আমরা দেখতে পেয়েছি, সেখানে আসলে মানুষ ব্যাপকভাবে আশাহত। বর্তমানে মানুষ ব্যাপকভাবে আশাহত, সেটাই হচ্ছে আমাদের গ্রিন সিগন্যাল। মানে আপনারা যে তারেক রহমানকে কোনো সময় দিতে রাজি না, সেটাও কিন্তু আবার শেখ হাসিনার সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছে। এই প্রথম তিনি ভারতকেই মনে করালেন নাকি কাকে মনে করালেন যে তারেক রহমানের 2001 থেকে 2006 বিএনপি জামাত জোট সরকারের সময়টা একটা অন্ধকার সময় ছিল। 10 ট্রাক অস্ত্র মামলার কথা মনে করালেন, 63 জেলায় একযোগে বোমা হামলার কথা মনে করালেন। মানে এখন আপনারা তার মানে মনে করছেন না যে তারেক রহমান সরকার একটা স্থিতিশীলতা আনতে পারে, সেই সরকারকে একটা সময় দেওয়া উচিত, মানে এই সরকার বাংলাদেশে গণতন্ত্র স্থিতিশীলতা আনতে পারবে, এরকম কিছু মনে করছেন না বলেই আপনারা, এবং আপনারা মনে করছেন জনগণ এবং রাজনীতি প্রস্তুত এই সরকার পরিবর্তন ঘটিয়ে আপনাদেরকে নিয়ে আসতে। মানে বিএনপি সরকারের পতন ঘটলে জামায়াতে ইসলামী আসবে, এনসিপি আসবে ক্ষমতায়, আপনারা তো নাই বাংলাদেশের রাজনৈতিক সিনে। মানে কিভাবে এই প্রত্যয়টা পাচ্ছেন সেটা একটা প্রশ্ন নয়? আর মানে কোন সময়কালটা ভাবছেন আপনাদের ফেরার জন্য উপযুক্ত? কেউ বলছেন আগস্টের মধ্যে আপনাদের নেত্রী শেখ হাসিনা ট্রাভেল পাসের আবেদন করছেন, কেউ বলছেন ডিসেম্বর 2026-এর মধ্যেই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে দেশে ফিরবে। শেষ দিক থেকে শুরু করি। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাননি। শেখ হাসিনাকে বাংলাদেশের বিমান বাহিনী, সামরিক বাহিনী সসম্মানে প্রধানমন্ত্রী হিসেবে দেশের বাইরে তার নিরাপত্তার স্বার্থে সেখানে যে কোনো জায়গাতে হতে পারে সেখানে পৌঁছে দিয়েছে। হ্যাঁ, সেটা মিয়ানমার হতে পারতো, সেখানে জড়িত না থাকলে সেটা ভুটান হতে পারতো, নেপাল হতে পারতো, ভারতে সেটা তিনি তাকে পৌঁছে দিয়েছে। তারা মনে করেছে তাদের দেশটিতে নিরাপদ বা স্থিতিশীল পরিস্থিতি বিবেচনা করে। তো সুতরাং তিনিও ফেরত যাবেন সেভাবে করি যে সসম্মানে যাবে, যে তাকে যেভাবে পাঠানো হয়েছে তিনি সেভাবে ফেরত যাবেন। এটা কিন্তু পরিষ্কার আমাদের বার্তা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, আপনি বলছেন যে বিএনপির পতন হলে কারা আসবে। সরকার প্রশাসনের প্রক্রিয়াটা কিন্তু এমন না যে এটা আমাদের পার্লামেন্টে ভোট অফ নো কনফিডেন্স হবে, কনফিডেন্স পরাজিত হলে তারা, এখানে ভোট অফ নো কনফিডেন্সের কোনো উপায় নেই। আমরা বলছি না যে বিএনপির পতনের লক্ষ্যে আমাদের আন্দোলন, এটা আমরা কখনোই বলিনি। রাজনৈতিক স্পেসের মধ্যে ভ্যাকিউম থাকতে হয় না। এখন তো হচ্ছে বড় ভাই ছোট ভাইয়ের সংসদ, তাই না? বড় ভাই বিএনপি, মেজো ভাই এনসিপি, ছোট ভাই হচ্ছে মানে বিএনপি জামাত। এভাবে করে তো সরকার, একই দল একই গোষ্ঠী সরকারে আছে। এই যে একটা অপোজিশন, একটা স্পেসটা, পলিটিক্যাল অপোজিশন, সেই স্পেসটা তো আওয়ামী লীগ সবসময় নেবেই, সেটা সংসদে থাকি বা সংসদে না থাকি। আমরা রাজপথে থেকে বারবার সেই পলিটিক্যাল স্পেসটা আমরা নিয়েছি এবং সেটা ভবিষ্যতেও নেব, সাধারণ মানুষকে সাথে নিয়ে। আমাদের দাবিগুলো কিন্তু এমন না যে সরকারের পতন ঘটিয়ে দেওয়ার দাবি। আমাদের কোনো মিছিলে বা কোনো দাবিতে আমরা বলছি না এই সরকারকে ঘাড় ধরে আমরা নামিয়ে দেব। সরকার উৎখাতের রাজনীতি আওয়ামী লীগ করছে না, আগেও করে নাই।
সরকার উৎখাতের কথা কিন্তু আমরা কিন্তু একবারও বলিনি। আমাদের দাবিগুলো পরিষ্কার। আমাদের আন্দোলন সংগ্রামের প্রথম দাবিটা হচ্ছে, আমি একটি রাজনৈতিক দল হিসেবে আমার যে গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার, আমার নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় দাবি, আমার সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে, তাদের মানবাধিকারের প্রতি সম্মান দিতে হবে, এবং বিনা বিচারে যাদেরকে হত্যা করা হচ্ছে এখন পর্যন্ত, এবং জুলাই আগস্ট মাসে মুগ্ধ হোক, আবু সাইদ হোক, আর আমার ভাই মানে কালাম হক আর মাসুদ হোক, হ্যাঁ, তাদের যে হত্যা করা হয়েছে 5ই আগস্ট আগে এবং পরে, তাদের সবগুলোর বিচার করতে হবে। এগুলো তো লেজিটিমেট কনসার্ন। আর যেটা জনদুর্ভোগ, যে অর্থনীতিকে আজকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেশের পেশাজীবী, ব্যবসায়ী, খেটে খাওয়া দিন মজুর, কৃষক, শ্রমিক, তাদের যেই পলিসিগুলো নেওয়ার কথা সেগুলো নিতে হবে। আপনি দেশকে আমেরিকার হাতে, পশ্চিমা বিশ্বের হাতে তুলে দেওয়ার জন্য আপনি হামের টিকা কিনবেন না, আপনি নিত্য প্রয়োজনীয় তেল কিনবেন না, আপনি খাদ্যপণ্য আমদানি করবেন না, আপনি বোয়িং বিমান কিনবেন, আপনি আপনি ডিফেন্স ইকুইপমেন্ট কিনবেন। যেখানে আপনি খেতে পাচ্ছেন না সেখানে আপনি সমরাস্ত্র কারখানা দেওয়ার কথা বলছেন। আজগুবি সব অ্যাবসলিউট স্টুপিড পলিসিস। হ্যাঁ, আমাদের কথাগুলো তো এটাই। আমরা বলছি না যে এই সরকারকে আমি উৎখাত করব, আমরা বলছি আমাদের যে লেজিটিমেট কনসার্ন, পলিটিক্যাল যে দাবি, সেগুলোর জন্য আমরা আন্দোলন করব, সংগ্রাম করব। আন্দোলন এবং সংগ্রাম হলেই যে সরকারের পতনের উদ্দেশ্যে হয় তা কিন্তু নয়। ইটস এ পলিটিক্যাল প্রসেস। ইট স্টার্টস অ্যাজ এ ডিমান্ড, অ্যান্ড যখন আমাদের সেই ডিমান্ডটা তারা মানে মিট করবে না, তখন স্বাভাবিকভাবে সেই আন্দোলনটা আরেকটা মাত্রা নিবে, মাত্রা থেকে মাত্রা পরিবর্তন হবে। আমাদের ডিমান্ড ছিল ইউনুসের উৎখাত, সেটা কিন্তু আমাদের অর্জিত হয়েছে। ইউনুস পালিয়ে গিয়েছে। আমাদের যেটা সবচেয়ে বড় এখন পর্যন্ত অর্জন হচ্ছে ইউনুসের পলায়ন, ইউনুস সরকারের উৎখাত, সেটা হয়ে গিয়েছে। দ্বিতীয় দাবি এই দাবিগুলো। কিন্তু ওই যে আপনি রেজিম চেঞ্জের কথা বললেন, অনেকেই আরব বসন্তের সঙ্গে বাংলাদেশের 2024-এর জুলাই আগস্টের রেজিম চেঞ্জ অপারেশনকে মেলায়, তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব এবং বিনিয়োগের কারণেই। তো সেই কথাটা মাথায় রেখে 2011-র আরব বসন্তের পর কিন্তু যে নির্বাচিত সরকার এসেছে, কোথাও তারা স্থায়ী হতে পারেন নাই। বেশিরভাগ ক্ষেত্রে আমেরিকারই তাদেরকে পছন্দ হয় নাই। তো তারা বদল করে ফেলে সাধারণভাবে একটা সেনা সমর্থিত সরকার বসিয়েছে। তো ওয়াকারুজ্জামান সাহেবের বাহিনী তো এখনো বাইরে। 2024-এর মানে 4-5 তারিখ থেকেই তো তিনি আর সরকারের কথা শুনছিলেনও না। তার কথাতেই আসলে একরকমের সরকারটাও গঠিত হলো, এখনো আছে। তারা ব্যারাকে কি সত্যি ফিরবেন? তাদের কাছ থেকে কি সিগন্যাল পাচ্ছেন, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর মানে এই যে আজকে দেখছিলাম, আপনি আইনজীবীও, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন যে চিফ প্রসিকিউটর, বিএনপি পন্থী আইনজীবী, তিনি বলেছেন যে এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক সংগঠনগুলো মানে আইসিটি নিয়ে কথা বলছে, এটাও ঠিক হচ্ছে না, কারণ মামলাগুলো চলমান আছে। মানে আন্তর্জাতিক বিভিন্ন মানে একরকমের কলকাঠি নাড়া এখন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিনা, এবং সেখানে আবারও সেনাবাহিনী, বিচারালয় সবই মানে একটা মুখ্য ভূমিকায় চলে আসবে কিনা, সেগুলো কি আপনাদের একটা সিগন্যাল? আপনি মানে যেই আরব বসন্তের কথাটা বলেছেন, সেটার প্রেক্ষিতে যদি আমি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে রাজনৈতিক যে মানে দুটো স্রোত আছে। একটা স্রোত মানে যারা নিজেদেরকে লিবারেল দাবি করে, অনেকটাই ঔপনিবেশিক তারা কার্যকলাপ করে বেড়ায়, গণতন্ত্র রপ্তানি, মানবাধিকার রপ্তানি ইত্যাদির কথা বলে সরকার পরিবর্তনের কাজটা, সেটা হিলারি ক্লিন্টন এবং গ্যাং সেটা করেছে। কি করেছে আপনি দেখেছেন। এবং তাদের একটা বিষয় আছে যে তারা মানে প্রকাশ্যে বা গোপনে যেভাবেই হোক, তাদের উদ্দেশ্য বাস্তবায়িত হলে উগ্রবাদী, জঙ্গিবাদী ইসলামিস্টদের সাথে তারা হাত মেলাবে, কোনো সমস্যা নেই। তাদের লক্ষ্য হচ্ছে তাদের ইম্পেরিয়ালিস্ট যেটা ভিশন, ঔপনিবেশিক চিন্তা, সেটা করে। আবার আরেকটা গোষ্ঠী আছে সেখানে, তারা কিন্তু উগ্র ধর্মীয় জঙ্গি গোষ্ঠীকে একেবারেই অপছন্দ করে। এবং আমি বর্তমান প্রশাসনের কথা বলছি, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, সেটা আসার পরে দেখবেন যে প্রথমেই তারা বললো যে ইউএসএইড এর মাধ্যমে বাংলাদেশে কত মিলিয়ন ডলার এক অর্থ বছরে দেওয়া হয়েছে। ইট ইজ পাবলিক রেকর্ড, ইট ইজ নট সামথিং দ্যাট আই এম মেকিং আপ। তো রেজিম চেঞ্জ পার্টি যখন পরিবর্তিত হলো, তাদের বর্তমান প্রশাসনেরও সেখানে একটা উপলব্ধি আসলো যে আমি
যেই আমার পূর্ববর্তী সরকার বাইডেন প্রশাসন যেই ভয়াবহ কাজটা করেছে, এরপরে বাংলাদেশে কাদের উদয় হলো, কাদের সবচেয়ে বেশি উত্থান হলো, সেই উত্থানের জায়গাতে গিয়ে তারা দেখলো যে একটা উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীর উত্থান হয়েছে সারা দেশে, যারা নন টেরোরিস্ট কনভিক্টেড, কারাগার থেকে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়, কিন্তু ইটস নট, মানে বাংলাদেশ কিন্তু নেইবারিং কান্ট্রি না, কিন্তু বাংলাদেশের প্রায় নিয়ারলি 1 মিলিয়ন মানুষ আমেরিকাতে থাকে। যেই দেশ, সিরিয়ার কিন্তু এত লোক থাকে না আমেরিকাতে, আফগানিস্তানের এত লোক থাকে না, সোমালিয়ার এত লোক থাকে না, কিন্তু বাংলাদেশের থাকে। বাংলাদেশ কিন্তু মেজর স্টেক হোল্ডার ইন ইউএস সোসাইটি, আমেরিকান সোসাইটি। তো যেখানে তারা দেখবে যে সেই ডায়াসপোরা, যারা প্রবাসী বাঙালি যারা সেখানে আছে, তাদের একটা জনগোষ্ঠী সেখানে মধ্যে, তাদের মধ্যে রক্ষণশীলতা, উগ্রবাদ এবং জঙ্গিবাদের ব্যাপক প্রসার হতে পারে। কারণ ইতিমধ্যেই আমেরিকাতে আপনি দেখবেন নর্থ আমেরিকান ইসলামিক সোসাইটি নাম দিয়ে জামায়াত ইসলামীর অনেকগুলো সংগঠন, এবং ইউনাইটেড কিংডমে জামায়াত ইসলামীর অনেকগুলো সংগঠন অত্যন্ত তৎপর। তাদের একটা পাল্টা উপনিবেশিক চিন্তা আছে, তারা পশ্চিমা বিশ্বকে আবার দখল করার একটা মনোবাসনা তাদের আছে। হ্যাঁ, তো এই যে একটা মানে এতগুলো 1 মিলিয়ন মানুষের মধ্যে 100,000 অর্থাৎ 1 লাখ মানুষের মধ্যে যদি 50,000ও যদি উগ্রবাদীতে পরিণত হয়, উগ্রবাদীতে, জঙ্গিবাদে যদি তারা পরিণত হয়, ইউরোপের অবস্থা কি হবে, আমেরিকার অবস্থা কি হবে, অস্ট্রেলিয়ার অবস্থা কি হবে, ইউকের অবস্থা কি হবে, তারা নিজেরা এখন বুঝতে পারছে। কারণ বাংলাদেশ ছোট দেশ হতে পারে, পৃথিবীর 7th বিগেস্ট পপুলেশন, এন্ড ডায়াসপোরা ইসরায়েলেও আছে বাংলাদেশি। আপনি জানেন বোধহয় খুব ভালো করে, জর্ডান থেকে কাজ করতে যায়, জর্ডান থেকে পারমিট নিয়ে অনেকে কাজ করতে যায়, 8 ঘন্টা করে কাজ করে। আমি সেটা জানি, আমি অনেকের মাধ্যমে সেটা শুনেছি, যারা জিয়ারত করার নাম করে ঢুকে। পৃথিবীর এমন কোনো দেশ নাই, পাপুয়া নিউগিনি থেকে শুরু করে, সেখানে বাংলাদেশি নেই। এখন এত বড় একটা ডায়াসপোরার মাদার কান্ট্রিটা যদি উগ্রবাদের দিকে ঝুঁকে পড়ে, তখন তাদের জন্য একটা গ্লোবাল রিস্ক তৈরি হয়ে যায়। এই রিস্ক পারসেপশনটা তারা খুব ভালো করেই বোঝে। তারা তাদের এই রিস্ক পারসেপশনটা থেকে কিন্তু তারা এখন চিন্তা করছে যে সেইখানে যে বাংলাদেশের সবচেয়ে বড় লিবারেল পলিটিক্যাল পার্টি, সেইটার অনুপস্থিতিতে দ্য নেক্সট বেস্ট মানে অপোজিশন হয়ে যেতে পারে হচ্ছে জামায়াতে ইসলামী। এবং জামায়াতে ইসলামী এবং তাদের সাথে যারা আছে এনসিপি, তারা যদি কখনো সরকারে বসে, তাদের পক্ষে কখনোই তাদের সহকর্মী, সহমর্মী, তাদের সহযোদ্ধা, তৌহিদি সহযোদ্ধা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই তারা নিবে না, নিতে পারবে না, নেওয়া সম্ভব না। ইতিমধ্যেই তারা বলে দিয়েছে যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব যখন বললেন যে মধ্যযুগীয় বিচার ব্যবস্থা আমরা সেটা সমর্থন করতে পারি না, গোলাম পরওয়ার জামায়াতে ইসলামের প্রকাশ্য ঘোষণা দিলেন যে তাকে ক্ষমা চাইতে হবে, বক্তব্য প্রত্যাহার করতে হবে, কারণ এটা নাকি রসুলের সুন্নত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমলের যে বিচার ব্যবস্থা বা সেখানে যেভাবে বিচার প্রক্রিয়াটাকে বাস্তবায়ন করা হতো, সেইভাবে করে তো রসুলও নিজেও বলে যাননি যে এটাই আজীবন ধরে প্রথাটা রাখতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা সময় পর্যন্ত, বা তার ফলোয়াররা সিদ্ধান্ত নিয়েছে যে এই প্রক্রিয়াটা চলবে, কিন্তু ইট ইজ নট দ্য মানে পারপেচুয়াল সলিউশন, তাই না? সমাজ বদলাবে, যুগ বদলাবে, রাষ্ট্র তৈরি হবে, আইন শৃঙ্খলা বাহিনী তৈরি হবে, বিচার ব্যবস্থা হবে, সেটার মাধ্যমে আমরা তার বিচার করব। সেখানে গোলাম পরওয়ার সেই মধ্যযুগীয় বিচার ব্যবস্থায় ফেরত যেতে চান, যেটা রসুলেরও কিন্তু আদর্শ নয় এবং তারও কিন্তু শিক্ষা নয়। তো এই ধরনের একটা মানে বার্তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। এইগুলো কিন্তু এক ধরনের আউটকাম অফ দ্য রাইজ অফ দি এক্সট্রিম রাইট। হ্যাঁ, বাংলাদেশে তারা কিন্তু এক্সট্রিম রাইট যদি পলিটিক্যাল রাইট হয়, হ্যাঁ, যেটা আপনি ইউরোপে দেখছেন, সেটা কিন্তু অত বেশি চ্যালেঞ্জিং না। এক্সট্রিম রাইটটা যদি রিলিজিয়াস রাইট হয়, তখন ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন ফর এভরিওয়ান। একটা টাইম বোমা হিসেবে বাংলাদেশ আছে। তো এই প্রেক্ষিতে তাদের যে সংগঠনগুলো আছে মানবাধিকার, এগুলো মানে এক সময় সময় তাদের রং বদলায়, সিদ্ধান্ত বদলায়, আদর্শ বদলায়। তারা কিন্তু খুব ভালো করেই জানে যে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তাদের জন্য কতটুকু হুমকির সম্মুখীন। তাদের পক্ষ থেকে যে বার্তা এই সরকারের প্রতি প্রতিনিয়ত আসছে, সেটা হচ্ছে যে পলিটিক্যাল স্পেস দরকার, হ্যাঁ, এবং একটা রিকনসিলিয়েশন দরকার। তারা কিন্তু রিকনসিলিয়েশনের কথাই সবসময় বলে আসছিল, এবং একটা টিম আপনি দেখবেন কমনওয়েলথের মাধ্যমে, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মাধ্যমে আসিফ নজরুল সহকারে তৎকালীন চিফ জাস্টিস সৈয়দ রিফাত আহমেদ, তারা সাউথ আফ্রিকা ভিজিটও করে আসছিলেন, এবং বিএনপি ম্যানিফেস্টোতে বলছিল রিকনসিলিয়েশন একটা এফোর্ট তারা করবে, ইত্যাদি 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 নানান ধরনের কথাবার্তা বলে। তো সুতরাং
বাংলাদেশে তারা চায় স্থিতিশীলতা, নাম্বার ওয়ান বিষয়। তারা আমাকে পছন্দ করুক বা না করুক, আমার নেত্রী শেখ হাসিনাকে পছন্দ করুক বা না করুক, আওয়ামী লীগকে পছন্দ করুক বা না করুক, বাংলাদেশ বিকামস আ ফ্যাক্টর, হ্যাজ বিকাম আ ফ্যাক্টর, মানে ফর দ্য গ্লোবাল স্টেক হোল্ডার্স। তো এটা তারা বোঝে এবং আমরাও সেটা উপলব্ধি করছি। শেষ করব, কবে তাহলে ফিরতে পারবেন আপনারা? আপনাদের নেত্রী কবে ফিরতে পারবেন বলে আপনাদের এখন মনে হচ্ছে? আর সত্যি আওয়ামী লীগ বিশাল জনসমুদ্র মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে স্বাগত জানাতে পারবে? এই রাজনৈতিক অবস্থা আপনাদের কি এখন আছে? এই সাংগঠনিক শক্তি কি আছে আপনাদের? দেখুন, বাহিনীগুলোকে দিয়ে যেহেতু সরকার এখন তার ক্ষমতা ধরে রেখেছে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, মস্তান বাহিনী, জঙ্গি বাহিনী, এনসিপির বাহিনী, জামাত ইসলামিক বাহিনী, এই সকল বাহিনী দিয়ে সরকার এখন ক্ষমতা ধরে রেখেছে। একটার পর একটা বাহিনী কিন্তু ওই তাসের ঘরের মতন ভেঙে পড়ছে। হ্যাঁ, সেনাবাহিনীকে একটা পর্যায়ে পরে কিন্তু তাকে ক্যান্টনমেন্টে ফেরত যেতে হবে। বিজিবি, র্যাব যারা আছে তারাও নিজ নিজ মানে অধিক্ষেত্র অনুযায়ী তারা চলে যাবে। পুলিশ বাহিনী ক্ষুব্ধ, সংক্ষুব্ধ এবং তারা তাদের সহকর্মীদের ফাঁসি দেখে তারা যে পরিস্থিতির দিকে পৌঁছিয়েছে, তাদের কিছু একটা অংশ যারা বিএনপি জামাত সমর্থক তারা কিছুটা অ্যাক্টিভ আছে, কিন্তু মাঠ পর্যায়ে পুলিশ বাহিনীও সেখানে থাকবে না। রইবে বাকি তখন মস্তান, জঙ্গি, জামাত বাহিনী। হ্যাঁ, এই উগ্র কয়েকটা গোষ্ঠীকে দিয়ে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না। দীর্ঘদিন না, তাদের একটা সলিউশন সেটেলমেন্টের দিকে যেতে হবে যদি ইফ দে ওয়ান্ট টু কন্টিনিউ বিয়ন্ড 18 মান্থস। আমি বারবার বলছি, ইউনূসের 18 মাস, তারেকের 28 মাস। তারেকের 28 মাসের বেশি যদি তিনি থাকতে চান, তাহলে কিন্তু একটা পলিটিক্যাল সেটেলমেন্ট বাংলাদেশে দম বন্ধ হওয়া পরিস্থিতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে। সেটা যদি না হয়, আমরা অতীত ইতিহাস দেখেছি যে কোনো সময় তাদের ঘর 2 বছর 4 মাস, তার মানে 26 ফেব্রুয়ারি, 27 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি, তারপর মার্চ, এপ্রিল, মে, জুন। তার মানে 28 জুন পর্যন্ত তারেক রহমান আছেন, সেটা আওয়ামী লীগও মনে করছে। তাহলে তো আপনাদের ফিরতে হলে তারেক রহমানের আমলেই ফিরতে হবে, মানে এখন আপনারা যেই ঘোষণা দিচ্ছেন। আমি যেটা বলছি সেটা হচ্ছে, যদি তিনি 28 মাস পর্যন্ত ক্ষমতায় থাকতে চান, 28 এন্ড বিয়ন্ড, ইউনূস ছিল 18 মাস, তারেক রহমান যদি 28 এন্ড বিয়ন্ড ক্ষমতায় থাকতে চায়, অথবা ইউনূসের টেনিয়র পর্যন্ত যদি ক্ষমতায় থাকতে চান, তাকে অবশ্যই মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে হবে, বিচার ব্যবস্থাকে উন্মুক্ত করতে হবে, নিরপেক্ষ করতে হবে এবং পলিটিক্যাল স্পেসটা দিতে হবে। সেটা যদি না হয়, দম বন্ধ হওয়া রাজনৈতিক পরিস্থিতিতে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। আমরা বারবার বলছি, এই অঘটনের জন্য তখন আমাকে দায়ী করলে চলবে না, আমাকে দায়ী করা যাবে না, করা উচিত হবে না। দম বন্ধ হওয়া পরিস্থিতি সৃষ্টি করে তার পিতা জেনারেল জিয়াউর রহমান, বাংলাদেশের অন্যতম শক্তিশালী সামরিক শাসক, তিনি দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখতে পারেননি। তার মাতা বেগম খালেদা জিয়া সেই সময়ও কিন্তু সেটা পারেনি। এবং আমাদেরও রাজনৈতিক যেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গিয়েছি, যে 24 সালের আগ পর্যন্ত রাজনৈতিকভাবে একটা তাদের বয়কটের কারণে, জামায়াতে ইসলামী গুপ্ত হয়ে যাওয়ার কারণে একটা যে এক ধরনের পরিস্থিতি ছিল, সেটা আমি সাফোকেটিং বলবো নাকি সেটা একটা মিস্টিরিয়াস সাইলেন্স বলবো, সেই রহস্যজনক নীরব পরিবেশের ফলটা কি হয়েছে? ষড়যন্ত্রের মাধ্যমে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের উৎখাত করা হয়েছে। সেটা কিন্তু তাদের সেই অভিজ্ঞতাটা তারা দেখেছেন, তারা তো দেখেছেন, সুতরাং তারাও কিন্তু কনসার্ন। সো এই কনসার্নটাকে মাথায় রেখে তারা যদি সঠিক পথে আসেন, কাজ করেন, বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে সকল রাজনৈতিক শক্তি এবং দলের ঐক্যমতের মাধ্যমে একটি স্থিতিশীল সরকার, একটি স্টেবল ইকোনমি এবং একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করে একটা দেশে আমরা একটা প্রগতির পথে এগোবো। এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ।